প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নাবলী এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম আর অসুখী একজন। আর তোমাদের ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর তোমাদের কোণী থেকে থাকবে 1 থেকে 39 পৃষ্ঠা। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাই ছিলেন কলেজের প্রফেসর। অসুখী একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ গোলাপি, হলুদ, সাদা। গোলাপি। আমাদের ডান পাশে গিরিখাত ধস, সাগর নদী ধস। আফ্রিকা হার মানাতে চাইছিল সংখ্যাকে, প্রকৃতিকে, আকাশকে, সমুদ্রকে, সংখ্যাকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, পার্কার পেন, রিজার্ভার পেন। লাঠি তোমার দিন ফুরায়েছে, কথা বলেছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। বঙ্কিমচন্দ্র। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ, নামপদ, অকারক, বিশ্বপদ। উত্তর হবে ক্রিয়াপদ। নিচে কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র। উত্তর হবে এ। লেখক লেখেন নির্ণায়ক পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যায়ী কর্তা, সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো দ্বারা যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন শুনেছে তার নতুন মেসোমশাই লেখক, তিনি বই লেখেন এবং সে বই ছাপাও হয়। এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপনের এরূপ মনে করেছিল? তপনের লেখা গল্প তার মেসোমশাই এমনভাবে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি, তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? অসুখ একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা। কী কারণে চোখ মুখ ঢাকা? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তারা উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই উক্তিটি কিসের ইঙ্গিত বহন করে? বোমারু হলো যুদ্ধ বিমান, যেখান থেকে মারণ বোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উক্তিটি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে। হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? নিবিড় বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে নির্লজ্জ অমানুষতা নগ্ন করলো? ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদী অমানুষিক অত্যাচারকেই এখানে নির্জন অমানুষতা বলা হয়েছে। এক সাহেব লিখে গেছে। সাহেব কি লিখে গেছে? শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন যে এক সাহেব লিখে গেছে 19 শতকে 12 আনা 32,000 অক্ষর লেখানো যেত। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবিদ্যাতুটি লেখো। শ্রীপান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক আগে দার্শনিক বলেছেন। যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাঁকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশ্ব বা সর্বনাম পদের পরে পৃথক হয়ে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।
প্রেটিং মিস্টেক আছে, নির্ভরকর্তা বলা হবে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। তোমার তরে এটা নিচে দেখা হবে। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। গয়ের দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্ন কম বেশি 60টি শব্দের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 1 = 3। রত্নের মূল্য জহুরির কাছে। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে এই উদ্ধৃতি গৃহীত। তপনের ছোট মেশো বই লিখতেন। তপনের লেখা গল্প ছোট মেশোর হাতে পড়েছিল। জহুরি যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নয় তা বলতে পারে, তেমনই একজন লেখক বলতে পারে কোন লেখা ভালো আর কোন লেখাটা খারাপ। সুতরাং তপনের নতুন লেখাটির গুণমান বিচারের প্রকৃত মানদণ্ড হলো তার লেখক মেসোমশাই। এর মতামত মন্তব্যটি এই অর্থেই তাৎপর্যমণ্ডিত। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। কবিতায় বর্ণিত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন বহু দূরে। প্রিয় মানুষটিকে ফিরে আসবে এই প্রত্যাশায় মেয়েটি অপেক্ষায় রইল অবিচলভাবে। এরপর দিন যায়, মাস যায়, এমনকি বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। প্রিয়জনের বিরহে মেয়েটির কাছে দিন, সময় আর বছরগুলো অসহ্য মনে হয়। পরপর নেমে আসা পাথর যেমন ভার বাড়ায়, তেমনি অপেক্ষার বছরগুলো সেই মেয়েটিকে ভারাক্রান্ত করে তোলে। প্রিয়জনের বিরহের দীর্ঘকালীনতা এখানে ভারী পাথরের সঙ্গে তুলনীয়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে গাছের দূরে। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। শঙ্খঘোষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় অগ্রসীন সাম্রাজ্যবাদের কায়েমি স্বার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গটির অবতারণা করেছেন। যুদ্ধ মানে নারকীয় হত্যালীলা। যুদ্ধের পর মৃত্যু বিধ্বস্ত জনপদ জুড়ে বিরাজ করতে থাকে মানুষের হাহাকার। যে শিশু আগামী ভবিষ্যতে নাগরিক, যুদ্ধবাজ স্বার্থন্বেষী, তাদের জীবন নিয়ে রক্তের হোলি খেলে। চারিদিকে পড়ে থাকে শিশুদের নিস্পন্দ দেহ। ঘয়ের দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন কম বেশি 150 শব্দের মধ্যে প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লিখেছিল। সৌভাগ্যক্রমে তপনের ছোট মাসির বিয়ে হয় একজন অধ্যাপকের সঙ্গে, যিনি ছিলেন লেখক। নতুন মেসোমশাই তপনের গল্পটি পড়েন এবং প্রশংসা করেন। এরপর গল্পটি ছাপিয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে যান। বেশ কিছুদিন পর তপনের গল্পটি সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপা হয়। গল্প ছাপা হওয়ার ঘটনায় তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। তপনের ধারণা ছিল লেখকেরা অন্য কোনো গ্রহের জীব, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই বললেই সে মনে করত। তাই তার লেখক হওয়ার স্বপ্ন নিতান্তই কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝলো লেখকরাও তার বাবা কাকার মতোই সাধারণ মানুষ। সুতরাং তপনের লেখক হওয়ার আর কোনো বাধা রইল না। তার লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের জন্য নতুন মেসোমশাই নিয়ে গিয়েছিলেন। কিছুদিন পর মেসোমশাই তাদের বাড়ি এলে তপন তার হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখতে পায়। নিজের লেখা গল্প ছাপা হয়েছে এই ভেবে তপন বিষয়টিকে অলৌকিক বলে মনে করে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি তার কাঁচা হাতে লেখা গল্প কোনোদিন ছাপা হবে। কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? সে ছবি বলতে লেখক কম্পিউটারে আঁকা ছবির কথাই বলেছে। কম্পিউটার একটি যন্ত্র, কারিগরি সহায়তায় সেখানে ছবি আঁকা হয়। সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই। ছবি আঁকাও উন্নত শিল্পকর্ম। শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক অভেদ্য। কম্পিউটারের মন বলে কিছু নেই, তার রেখা নিছকই যন্ত্রের আঁকিবুকি। আর শিল্পী ছবি আঁকেন অনুভূতির রং ও রেখায়। সেখানে মনের মাধুরী মিশে থাকে, থাকে শিল্পীর আবেগ এবং মনের গভীরের সযত্ন লালিত চিন্তা। রবীন্দ্রনাথ অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি। এই ছবির মধ্যে আছে খেয়ালি আবেগের প্রকাশ, কিন্তু কম্পিউটারে এই আবেগ হাইপেন অনুভূতির কোনো বালাই নেই। লেখক বলতে চেয়েছেন মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে। আবেগ ছাড়া শিল্প কখনোই জীবন্ত হয় না। ভাব ঘনীভূত হলে শিল্পী তাকে রং তুলির সাহায্যে মন মূর্ত করে তোলেন। তাই কম্পিউটারের ছবি অপেক্ষা শিল্পীর আঁকা ছবি বেশি প্রাণময় হয়ে ওঠে। উমদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। অসু একজন কবিতায় বর্ণিত অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা এখানে বলা হয়েছে। এই মেয়েটির মাথায় পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। কবিতার প্রিয় মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন বহু দূরে। কবে তার
প্রিয়জন ফিরে আসবে এই আশায় মেয়েটি অপেক্ষা করতে থাকে। সে দেখে তার প্রিয় মানুষটির চলে যাওয়ার পথ দিয়ে স্বাভাবিক নিয়মে একটা কুকুর চলে যায়, হেঁটে যায় গির্জার এক নান। কবি বলতে চেয়েছেন পাথরের স্বাভাবিক বৈশিষ্ট্য এখানে বজায় থাকে। মেয়েটিও দাঁড়িয়ে রইল প্রতীক্ষার প্রহর গুণে। কেটে গেল একটা সপ্তাহ, তারপর একটা বছর। এবার বৃষ্টিতে ধুয়ে গেল চলে যাওয়া মানুষটির পায়ের দাগ। তার ফিরে আসার অনিশ্চয়তা আরও গভীর হলো। রাস্তায় ঘাস জন্মানো অনুষঙ্গে বিরহের দিন অসহনীয়। তখন প্রতিটি প্রহরকে মনে হয় এক একটি পাথরের টুকরো। প্রিয়জনের ফিরে আসার দীর্ঘ প্রতীক্ষা মেয়েটির কাছে পরপর পাথরের মতো সুপ্রীতি বেদনাভার হয়ে দেখা দিল। অতিক্রান্ত বছরগুলো তার কাছে মনে হলো অসহনীয়। প্রতীক্ষার বছরগুলিকে ভারযুক্ত পাথরের সঙ্গে তুলনা করে কবি এখানে গভীর ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। নেক্সট, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? মানহারা মহাদেশে আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন। আফ্রিকা কবিতায় আমরা আফ্রিকা মহাদেশের যন্ত্রণায় সমব্যথী এক কবির স্বর শুনতে পাই। কবিতার প্রথম স্তবকে রবীন্দ্রনাথ আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কাব্যিক বর্ণনা দিয়েছেন। কবিতার দ্বিতীয় স্তবক, যেখান থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে, সেখানে রয়েছে আফ্রিকার এক যন্ত্রণাময় ইতিহাসের উপস্থাপনা। স্তবকের গোড়াতেই নিছক ভৌগোলিক কারণেই যে আস্ত মহাদেশটি অনেককাল অবধি বহিঃপৃথিবীর চোখের আড়ালে ছিল, সেই কথাটি কবি জানিয়েছেন। আবার কেবল ভূগোল নয়, উপেক্ষাও ছিল আফ্রিকার অন্তরালে রয়ে যাওয়া আর একটি কারণ। কিন্তু বহির্বিশ্বের তথাকথিত সভ্য মানুষের দল নিজেদের বর্বরতা প্রকাশ ঘটিয়ে যখন উপনিবেশ স্থাপনের নেশায় আফ্রিকা ও তার আদিম জনগণকে কারারুদ্ধ করল, শেকল দিয়ে বেঁধে দাসে পরিণত করে তাদের বন্দি করে নিয়ে গেল, তখন এতদিন ধরে প্রকৃতির আবডালে দুর্গমের অন্তরালে তৈরি হওয়া একটা গোটা জাতি ও সভ্যতার গায়ে এক লহমায় যেন স্থায়ী দাগ লেগে গেল। কোনোভাবে সে চিহ্ন মুছে যাওয়ার নয়। এই চিহ্ন, এই দাগ শুধুই স্মারক নয়, তা জন্ম দিয়ে গেল ক্ষতেরও। সেই ক্ষত বিঁধে থাকবে আফ্রিকার ইতিহাসের বুক চিরকাল, বা আফ্রিকার ইতিহাসের বুকে চিরকাল। আলোচ্য পংক্তিতে এভাবেই মানবতাবাদী কবি রবীন্দ্রনাথের ক্রোধ, হতাশা ও যন্ত্রণা মিলিতভাবে ধ্বনিত হয়েছে, মূর্ত হয়েছে তার মানবিক কণ্ঠস্বর। তোমাদের আরেকবার জানিয়ে রাখি, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক উত্তরসহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তাছাড়া এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানেও কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাই গিরিখাত, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা। উত্তর লিখবে, এই অস্থির সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি শঙ্খ ঘোষ দেখেছেন সমাজ ও রাষ্ট্রের অবক্ষয়ী রূপ। সার্বিক বিপন্নতা মানুষের অস্বস্তিকে গ্রাস করেছে নেতির বন্ধনে। পৃথিবী জুড়ে নেমে এসেছে মানবিক সংকট, মানবীয় নয় দানবীয় আস্ফালনে কম্পমান বিশ্ব। মানুষের চোখের সামনে শুধুই ভাঙনের দৃশ্য, ধ্বংসের বীভৎস রূপ, যুদ্ধ, মরণোত্তর, নিষ্ঠুরতা, অগ্রাসন, সব কিছু মিলিয়ে পৃথিবী যেন এক ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। কোনো পথে মানুষ যাবে, কোন পথে গেলে খুঁজে পাবে স্বাভাবিক জীবনের বলয়, তা নিয়েই মানুষ দিশেহারা। কবিও দেখেছেন মানুষের ডান পাশে ধস আর বা পাশে গিরিখাত। ধস আর গিরিখাত এখানে বিপন্নতার প্রতীক। সেখানে মানুষের অস্তিত্বের সংকট তীব্র হয়ে ওঠে। স্বার্থে স্বার্থে সংঘাত, লোভে লোভে সংগ্রাম, মানুষের উগ্র বাসনারই বহিঃপ্রকাশ। সমগ্র কবিতার এই ধ্বংস এবং নৈতিক দিককে কবি ফুটিয়ে তুলেছে। আলোচ্য উদ্ধৃতি তারই আভাস মাত্র। বিবেক ও মনুষ্যত্বের পরাজয়ে এই সব দানব শক্তির উত্থানের পথ প্রশস্ত হয়। নেক্সট তোমাদের রয়েছে, দেখো, সহায়ক পাঠ থেকে সহায়ক পাঠ কোনি থেকে। নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5। বারুণের দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। দেখে নাও উত্তরটা। উত্তর লিখবে, বারুণী হলো হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব, যেদিন গঙ্গায়
পুজো দিয়ে কাঁচা আম বিসর্জন দেয়। এমনই একদিন গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে কোনি উপন্যাস শুরু হয়। উপন্যাসের শুরুতেই আমরা দেখি গঙ্গার ঘাট ভিড়ে থই থই। বয়স্করা গঙ্গায় ডুব দিয়ে কাঁচা আম বিসর্জন দিচ্ছে। ছোট ছেলেরা আম দেখলে হুড়োহুড়ি করে জলে নেমে তা সংগ্রহ করছে এবং প্রথমে আম প্যান্টের পকেটেও পরে, পকেট ভরে গেলে ঘাটে কোথাও রেখে আসছে। সেই আম পরে কম দামে বাজারে বিক্রি করবে। স্নান করে মানুষজন কাদা মারিয়ে ঘাটে উঠে আসতে বিরক্তি বোধ করছে। তারপর অনেকে ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যায়। তারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। রাস্তার পাশে বসে থাকা ভিখারির দল, অনেকে দুধারে ছোট ছোট দেবদেবীর দুয়ারে ও শিবলিঙ্গের মাথায় ঘড়ি থেকে গঙ্গা জল দেয়। এরপর আশেপাশের কাঠের, প্লাস্টিকের, লোহার খেলনা ও সাংসারিক সামগ্রিক দোকানগুলি দেখতে দেখতে তারা বাড়ির দিকে এগোন। রাস্তায় বাজার থেকে ওল, থোড় অথবা কমলা লেবু কিনতে পারেন। রোদে গরম হয়ে ওঠা রাস্তায় খালি পা ফেলে তাড়াতাড়ি তারা বাড়ির দিকে পা বাড়ান। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3 দেখে নাও। নেক্সট আমাদের রয়েছে 6 দাগে, চলিত গন্ধে বঙ্গানুবাদ করো। বঙ্গানুবাদটা দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। ইতিমধ্যেই কিন্তু আমরা ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরছি, সেই সাজেশনগুলো কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ভালো করে ফলো করে দেবে। তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি ফেসবুক পেজে চলে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নপত্রের PDF ফাইলটা সংগ্রহ করে নিতে পারবে।